আমেরিকা আর ইউরোপের সম্পর্ক কি একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে? একটা বিশ্লেষণ কিন্তু ঠিক এমনটাই বলছে। ভাবুন তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় ৮০ বছর ধরে যে ট্রান্স আটলান্টিক জোট টিকে আছে, সেটাই নাকি এক ঐতিহাসিক ভাঙনের মুখে। চলুন এই ব্যাপারটার একটু গভীরে যাওয়া যাক। ঠিক কী কারণে এমনটা মনে করা হচ্ছে? আর পুরো গল্পের শুরুটা হয় এই একটা মন্তব্য দিয়ে। সূত্র অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা ইউরোপ জুড়ে রীতিমতো একটা শক ওয়েভ তৈরি করে, যেখানে বলা হচ্ছে আমার আন্তর্জাতিক আইনের কোনো দরকার নেই, আমাকে থামানোর একমাত্র শক্তি হলো আমার নিজের নৈতিকতা। এই একটা বাক্যই যেন এক নতুন বিশ্ব ব্যবস্থার আগাম বার্তা দিচ্ছিল। দেখুন, এতদিন ধরে প্রায় ৮০ বছর ধরে পৃথিবীটা চলেছে একটা নির্দিষ্ট নিয়মের ওপর ভিত্তি করে, যেটাকে বলা হয় রুলস বেসড ইন্টারন্যাশনাল অর্ডার বা নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক ব্যবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তৈরি হওয়া এই কাঠামোটা আসলে বিভিন্ন আন্তর্জাতিক আইন, চুক্তি আর জোটের মাধ্যমে বিশ্ব সম্পর্কটা নিয়ন্ত্রণ করে আসছে। এখানে দেখুন, দুটো একেবারে ভিন্ন বিশ্ব দৃষ্টির তুলনা করা হচ্ছে। দুনিয়াটাকে দেখার দুটো আলাদা চশমা। একদিকে আছে সেই পুরনো নিয়মতান্ত্রিক ব্যবস্থা, যেটা আইন আর জোটের উপর নির্ভরশীল, আর অন্যদিকে সূত্র অনুযায়ী আসছে এক নতুন দর্শন, জঙ্গলের আইন। সোজা কথায়, যার জোর তার মুলুক। এটা কিন্তু সহযোগিতার ধারণা থেকে সরে এসে সরাসরি ক্ষমতার লড়াইয়ে ফিরে যাওয়ার একটা বিরাট ইঙ্গিত। আর এই নতুন ধর্ষণটা কিন্তু শুধু মুখের কথাতেই সীমাবদ্ধ ছিল না। বিশ্লেষণটি বলছে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা NSS 2025-এর মতো দলিলে রীতিমতো একে আনুষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে। সেখানে এই তথাকথিত নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক ব্যবস্থাকে একরকম বিদ্রূপী করা হয়েছে। ইউরোপকে সমালোচনা করা হয়েছে সভ্যতা ধ্বংস করার জন্য, আর নেটোকে দেখানো হয়েছে একটা বোঝা হিসাবে। তো প্রশ্ন হলো, এই নতুন মতবাদ কি শুধু কাগজেই আটকে ছিল? সূত্র অনুযায়ী একদমই না। এটাকে তাৎক্ষণিক এবং বেশ নাটকীয়ভাবেই বাস্তবে প্রয়োগ করা হয়েছিল। চলুন দেখি কিভাবে। এই নতুন মতবাদ প্রয়োগের প্রথম এবং সবচেয়ে নাটকীয় উদাহরণ হিসেবে সূত্রটি যে ঘটনাটাকে সামনে আনছে, সেটা হলো ভেনেজুয়েলার ঘটনা। বিশ্লেষণটি যা দাবি করছে তা বেশ চমকে দেওয়ার মতো। কোনো রকম যুদ্ধ ঘোষণা বা আন্তর্জাতিক আইন না মেনেই নাকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো আর তার স্ত্রীকে অপহরণের জন্য একটা কমান্ডো অপারেশন চালানো হয়। আর এর পেছনে যুক্তি কী ছিল? জাতীয় নিরাপত্তা। আর ইউরোপের প্রতিক্রিয়া? প্রায় কিছুই না, শুধুই নীরবতা, ভয় আর সংযম দেখানোর একটা দুর্বল আহ্বান। বিশ্লেষণটি এই ঘটনাকে একটা নতুন নামও দিয়েছে, ডনরো ডকট্রিন। এটা আসলে প্রায় ২০০ বছরের পুরনো মনরো ডকট্রিনেরই একটা নতুন রূপ। আর এর লক্ষ্যটা বেশ পরিষ্কার: পশ্চিম গোলার্ধে আমেরিকার একছত্র আধিপত্য কায়েম করা আর ভেনেজুয়েলার তেলের মতো মূল্যবান সম্পদের ওপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। ভেনেজুয়েলার ঘটনার পর এই নতুন বিশ্বদৃষ্টির আরও একটা পরিষ্কার উদাহরণ হিসেবে সামনে আসে গ্রিনল্যান্ডের প্রসঙ্গ। এর পরের ঘটনাটা তো আরও অবাক করার মতো। সূত্র অনুযায়ী ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার দাবি তোলা হয়। কারণ হিসেবে দেখানো হয় নিরাপত্তা আর খনিজ সম্পদের কথা। শুধু তাই নয়, বিক্রি করতে রাজি না হলে সেটাকে দখল করার হুমকিও নাকি দেয়া হয়েছিল। এই একটা পদক্ষেপ ন্যাটোর একেবারে মূল ভিত্তিকে নাড়িয়ে দেয়, আর্টিকেল 5কে। এই আর্টিকেলের মূল কথাই হল জোটের যে কোনো একটা দেশের উপর আক্রমণ সবার উপর আক্রমণ। ফলে এই একটা হুমকিতেই পুরো জোটের ভবিষ্যৎই ঝুঁকির মুখে পড়ে গেল। বোঝাই যাচ্ছে এই ঘটনাগুলো ট্রান্স আটলান্টিক সামরিক জোট অর্থাৎ ন্যাটোর স্তম্ভগুলোকেই বেশ ভালো মতো নাড়িয়ে দিয়েছিল। কিন্তু চাপটা ছিল আরও অনেক বেশি, আরও গভীর। ৫%। শুধু একটা সংখ্যা, কিন্তু এই সংখ্যাটাই হঠাৎ করে পুরো ন্যাটো জোটের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। কিন্তু কিসের ৫%? আসলে এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ন্যাটোর পুরনো লক্ষ্য কী ছিল? সদস্য দেশগুলো তাদের জিডিপির মাত্র 2% প্রতিরক্ষা খাতে খরচ করবে। কিন্তু নতুন দাবিটা দেখুন, একেবারে 5%। বিশ্লেষণ বলছে ইউরোপের দেশগুলোর পক্ষে এই টার্গেট ছোঁয়াটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এই দাবি যদি পূরণ না হয়, তাহলে তার পরিণতি কি হতে পারে? সূত্র অনুযায়ী আমেরিকা হয়তো আর্টিকেল 5-এর প্রতি তার যে প্রতিশ্রুতি, সেটাকে আর পাত্তা দেবে না। এর মানে হলো, জোটের কোনো দেশ যদি আক্রান্ত হয়, আমেরিকা হয়তো আর তার সাহায্যে এগিয়ে আসবে না। এর সাথে যোগ হয়েছিল আরও কিছু চাপ, যেমন ইউক্রেনকে মার্কিন সাহায্য কমে আসা, আবার আমেরিকা রাশিয়া পারমাণবিক চুক্তির মেয়াদও 2026-এর ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে ইউরোপ যেন ক্রমশই একটা অসুরক্ষিত অবস্থার দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু এই লড়াইটা শুধু ভূরাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না। সূত্র অনুযায়ী এটা একটা আদর্শিক যুদ্ধেও রূপ নিচ্ছিল, যেখানে অভিযোগ ওঠে ইউরোপের একেবারে ভেতরের রাজনীতিতে হস্তক্ষেপ করার।
এই আদর্শিক লড়াইয়ের একটা ধারণা পাওয়া যায় তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটা বক্তৃতা থেকে। সেখানে বলা হয়েছিল ইউরোপের আসল শত্রু বাইরে নেই, আছে ভেতরেই। কারা তারা? তার উদারপন্থী সরকার, অভিবাসন নীতি আর মানবাধিকার। এটা ছিল ইউরোপের রাজনৈতিক পরিচয়ের ওপরই এক ধরনের আক্রমণ। বিশ্লেষণটি আরও দাবি করছে যে ইউরোপ জুড়ে এমন সব জাতীয়তাবাদী বা দেশপ্রেমিক দলকে সমর্থন দেওয়া হচ্ছিল, যেমন ধরুন জার্মানির এএফডি বা ফ্রান্সের ন্যাশনাল র্যালি, যারা কিনা ইউরোপীয় ইউনিয়নের মূল ধারণার সাথেই একমত নয়। এই সমর্থনের পেছনের আদর্শিক লক্ষ্যগুলো বেশ স্পষ্ট ছিল বলে মনে করা হচ্ছে। এর মধ্যে গ্রেট রিপ্লেসমেন্ট থিওরির মতো বিতর্কিত তত্ত্বের দিকে ইঙ্গিত করা, যে দলগুলো ইউরোপীয় ইউনিয়ন ভাঙতে চায় তাদের সমর্থন দেওয়া, আর ইউরোপের অইউরোপীয় সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠার বিষয়ে সতর্ক করা, এই সব কিছুই ছিল। সব মিলিয়ে ইউরোপ এমন এক পরিস্থিতির মুখোমুখি হয় যা আগে হয়তো ভাবাই যেত না। তার দীর্ঘদিনের অভিভাবক যেন নিজের দায়িত্ব থেকেই সরে দাঁড়াচ্ছিল। সূত্র অনুযায়ী ইউরোপের সামনে তখন দুটো কঠিন রাস্তা খোলা ছিল। হয় রাশিয়ার সাথে একটা অপমানজনক শান্তি চুক্তি করা, অথবা আমেরিকাকে ছাড়া একেবারে দুর্বল একটা অবস্থান থেকে একাই যুদ্ধটা চালিয়ে যাওয়া। যদিও ইউরোপীয় নেতারা মুখে কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমির কথা বলছিলেন, কিন্তু সত্যিটা হলো আমেরিকার ওপর তাদের যে গভীর নির্ভরশীলতা তা এই স্বপ্নকে প্রায় অসম্ভব করে তুলেছিল। তারা চাইলেও এই নির্ভরতা থেকে সহজে বের হতে পারছিল না। আর এই পুরো বিশ্লেষণটা আমাদের সবার সামনে একটাই বড় প্রশ্ন রেখে যায়: যদি সেই অভিভাবক সত্যি চলে যায়, তাহলে ইউরোপকে রক্ষা করবে কে?